এই 2 কোটি মানুষকে আমি লক্ষাধিক টাকা আয়ের একটি জায়গা ওনার মানে জীবদ্দশা উনি দেখে যেতে চান। কত বড় স্বপ্ন এটা, কত সুন্দর স্বপ্ন। স্যারের প্রথম জীবনে বিল গেটস স্যারকে বলছিলেন অনেক মানুষকে মিলিয়নিয়ার বানাইলে তুমি বিলিয়নিয়ার হইতে পারবা। আমার কাছে মনে হলো স্যার এবার আমাদের 2 কোটি মানুষকে মিলিয়নিয়ার বানাইতে চাচ্ছেন। আল্লাহ স্যারের এই স্বপ্নকে কবুল করুক। জানি না হায়াতে কতদিন আমি থাকবো, আমার খুব ইচ্ছা আমার স্যারের এই স্বপ্নকে দেখে যাওয়া। আল্লাহ যেন এই ইতিহাসের সাক্ষী করার সুযোগ দান করে আমাকে। আমি আরেকটা বিষয়ে সৌভাগ্যবান, ডক্টর রফিকুল আমিন স্যারের জীবনী উনি যে পর্যন্ত আজকে কথা বললেন, কিছু কিছু স্টোরির মধ্যে আমি রিয়েলিটির মধ্যে ছিলাম। যেমন আমি বনানীর ওই অফিসে গেছি, এমদাদ ভাইয়ের সাথেই আমার দেখা হয়েছিল, উনি আমাদের আপলাইন ছিলেন। আমি স্যারকে খুঁজতেছিলাম কারণ আমি খুলনা অফিসে তো স্যারের কথা শুনেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তো বললেন উনি ব্যস্ত আছেন, আমি দেখা করতে পারিনি স্যারের সাথে ওই দিন। তো তারপরে যেমন ডেস্টিনি শুরুতে স্যার প্রথম সেমিনার করলেন ক্যাসেল সালাম হোটেল খুলনাতে, ওইখানে আমি ছিলাম। তারপর 26,000 যে ডিস্ট্রিবিউটরকে স্যার ডাটাবেজে এন্ট্রি দিয়েছিলেন, আমার খুব ভালো মনে আছে। আমি ওইদিন ক্রিকেট খেলতেছিলাম, স্যার বিকালবেলা আমাকে ফোন দিয়ে ওই এন্ট্রির সময়টা আমাকে আমার কাছ থেকে কিছু জিনিস শুনে নিলেন। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যারের জীবনী এমন অনেক কিছু আসলে আজকে জীবন প্রথম জানলাম, সিনেমার মতো মনে হচ্ছিল। একটা মিনিটের জন্য কোনো মনে হয়নি, মনে হচ্ছিল যেন একটি দুর্দান্ত সিনেমা দেখতেছি, এমন একটি যোদ্ধার সিনেমা দেখতেছি যে যোদ্ধার জীবনী সবার জানা উচিত, যে যোদ্ধার জীবনী থেকে লক্ষ কোটি মানুষ ইন্সপায়ার্ড হবে, লক্ষ কোটি মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখবে, বাঁচতে শিখবে। আল্লাহ স্যারকে নেখে হায়াত দান করুক, দীর্ঘ নেখে হায়াত দান করুক। আমরা জানো সফলতা। হ্যালো, আমি ফেরত আসছি। আবার আমি একটু গেছিলাম কাপড় চোপড় চেঞ্জ করতে এবং আপনার পানি খেতে, আমি আবার আসলাম। কেউ কথা বলতেছেন? স্যার আমি জিতু স্যার। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। শেষ আমি আব্দুল কাদের চাচ্ছিলাম আর কি, আব্দুল কাদের যদি একটু আসতেন। আব্দুল কাদের ভাই আপনি কোথায়? একটা হ্যান্ড রাইজ করেন প্লিজ, খুঁজতেছি, দেখতেছি না তো। আব্দুল কাদের হ্যান্ড রেজ করেন একটু। তাদের মতো নাই না, পাইতেছি না তো। না, নাই তো, নাই। কাদের হয়তো শুরু থেকে নাই। কাদের আলাদা কাদের ভাই ঢুকছিল, এখন বের হয়ে গেছে কি কারণে জানি। আচ্ছা স্যার আপনি কন্টিনিউ করেন, কাদের আসলে আমি নক দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আচ্ছা কন্টিনিউ করছি, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে। তো শহীদ ভাই আমি তাহলে আমি আলোচনা এ পর্যন্তই থাকুক আমার তাহলে কথা। আমি আসলে খুবই সৌভাগ্যবান, স্যার আছেন এখানে কথা বলার আমি সুযোগ পেয়েছিলাম। তো সর্বশেষ একটি কথা দিয়েই শেষ করব, সেটা হচ্ছে আমি আসলেই সৌভাগ্যবান যে স্যারের জীবনী আমি স্যারের মুখ থেকে শুনলাম। আসলে এটি আমার জীবনে অনেক জায়গায় গল্পের কারণ হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, আপনারা সকলেই সুন্দরভাবে ঈদ কাটান, স্যারের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, এবং আমরা আগামী দিনে সফলতার গান সবাই একসাথে গাইবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিতু। আচ্ছা, যেটা বলতেছিলাম ওই জায়গাটা গেলাম। তো কাদের আমাকে তখন বলতেছিল যে স্যার এইভাবে কথাবার্তা বলতেছে, আপনি দৈনিক 1700 টাকা দিয়ে হোটেল সোনারগাঁ থেকে এসে খান, খাবার খান, 20 লক্ষ টাকা জেলারকে দিয়ে আপনি হাসপাতালে থাকেন ম্যানেজ করে। আসলে কথাগুলো সত্যি না একটাও। আমার জেলখানাকে 20 লক্ষ টাকা কেন, 20 টাকাও দেওয়া লাগে নাই তখন, যেহেতু আমি ওই আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের ওই অর্ডার মূলে আমি এবং হোসেন সাহেব থাকতেই পারি। কিন্তু হোসেন সাহেব এটাকে ব্যবহার করেন নাই, উনি ইচ্ছা করে করেন নাই, উনি ছিলেন কাশিপুরে। আমি এখানে ব্যবহার করছি, আমি ছিলাম। তো আমাদের একটা বড় ধরনের কিন্তু আপনার করে দিছে, ক্ষতি করে দিছে এই বোরহান গং, বিশাল ক্ষতি করে দিছে। যাই তারপরে তো আমি সংক্ষেপ করে দিলাম ঘটনাটা, যে আমরা আসলাম, কোর্টে আসলাম। কোর্টে আসার পরে তখন এখন আমার যেটা হচ্ছে, আমরা লাস্ট ট্রাই করলাম হচ্ছে মনে পড়ে যে 2023 সালের অক্টোবর মাসে লাস্ট আমরা জামিনে ট্রাই করলাম। তখন সুপ্রিম কোর্ট যেটা করলো
তখনও কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের সাথে একটা অন্যায় করেছে। তৎকালীন সুপ্রিম কোর্ট তারা কি অন্যায় করেছে আমি বলি, যদিও আপনারা অনেকে মনে করতে পারেন যে আদালত অবমাননা হচ্ছে কিনা, আমি এটা বিশ্বাস করি না। কারণ যখন কেউ আমার সাথে অন্যায় করছে আমি সে অন্যায়কে অন্যায় বলবো, আমার এত কিছু দেখার সময় নেই। যাই হোক, তৎকালীন আপিল বিভাগ আমার সাথে একটা অবিচারই করেছে। সেটা হচ্ছে আমাকে আমার হোসেন সাহেবকে ঝুলাই দিছে 1 বছরের জন্য। বলতেছে, আমরা যখন বললাম যে আমাদের তো প্রায় 11 বছর হয়ে গেছে আর 1 বছর বাকি সাজার সমান কাস্টডি হইতে, আমাদেরকে এই স্টেজে অন্তত মামলা যেহেতু শেষ হয়নি, এই স্টেজে আমাদেরকে দেওয়া হোক, জামিন দিয়ে দেওয়া হোক। কি আশ্চর্য, সুপ্রিম কোর্ট তো জামিন দিলই না, উল্টা কোর্টকে, নিচের কোর্টকে আরো 1 বছর সুযোগ দিল মামলা নিষ্পত্তি করার জন্য। তার মানে কি দাঁড়াইলো, সুপ্রিম কোর্ট জেনে শুনে আমাদেরকে 12 বছর আটকে রাখার ব্যবস্থা করলো, জেনে শুনে। এই হচ্ছে আমাদের বিচার বিভাগ ছিল তখন। খুব আফসোস লাগে, তখন প্রধান বিচারপতি ছিলেন যতদূর মনে পড়ে বিচারপতি হাসান সাহেব বোধহয়, আবুল হাসান বা এই টাইপের, এনায়েতুর রহিমও ছিল, তারপরে আরো কে কে জানি ছিল। এগুলো এখন এরা পরবর্তীকালে পালাই গেছে, হাসিনা চলে যাওয়ার পরে তারা পালাই গেছে। কিন্তু আফসোস হলো যেটা, হাসিনা সরকার যখন পতন হলো, হাসিনা যখন পালাই গেল, এবং 5ই আগস্ট যখন হাসিনা পালাই গেল, 8ই আগস্ট ডক্টর ইউনূস সাহেব নিলেন, শপথ নিলেন, এদিক দিয়ে কতগুলো ঘটনা ঘটে গেল। এই ঘটনাগুলো কি, জেলখানা খালি হয়ে গেল, রাতারাতি খালি, হাজার হাজার লোকের জেলখানা ছেড়ে দিল। এমন লোকেরও ছাড়লো যা সন্ত্রাসী, দীর্ঘদিন ধরে আটকে আছে, টিটি টপ টেরর, কিন্তু সন্ত্রাসীরা সবাই তারা রাতে 2টা-3টা বাজে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। কোন লোকের কিন্তু জেলখানা আটকে রাখলো না, শুধু রফিকুল আমিন হোসেন ছাড়া। কেন বুঝতে পারলাম না। আমাদের এতদিন থাকার পরও আমাদের পক্ষে দাঁড়ানোর কোনো লোক পাইলাম না, আমরা কিন্তু জেলখানায় পৌঁছতেছি। তারপরে কি হলো, আমি তো ধরে নিছি যে হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস সাহেব যখন নিবেন, শপথ গ্রহণ করবেন, তখন একটা জাতীয় ঘোষণা আসবে যে হাসিনার আমলে সরকার বাদী হয়ে যতগুলা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হলো। এটা কিন্তু আর বললো না। হইল কি, দুদক একের পর এক মামলা প্রত্যাহার করে নিচ্ছে কতগুলো রাজনৈতিক দলের নেতার, এগুলা সাজা হয়ে গেছে এবং সাজা চলতেছে। এই অবস্থায় মামলা প্রত্যাহার করে নিচ্ছে, এটা করলো দুদক এই কাজটা। আর হাইকোর্ট কি করলো, হাইকোর্ট বলেই দিল স্পষ্টত কতগুলো মামলায়, সেখানে বলে দিল যে জজ কোর্টের নাকি এই ধরনের বিচার করার অধিকারই নেই এবং তারা ভুল বিচার করছে এবং মিথ্যা বিচার করছে, এটা তাকে তাদেরও বিচার প্রত্যাহার করা হলো। মানে আমি শুধু এখন টিভিতে একের পর এক তামাশা দেখতেছি, সমস্ত মানে মামলাগুলো হয়ে গেল, দুর্নীতির এবং মামলা প্রত্যাহার গুলো। ডেস্টিনির মামলাটা কিন্তু ঝুলে রইল, শুধু ঝুলেই রইল না, ডেস্টিনির মামলা নিয়ে যখন আমাদের কাদের ভাই ঢুকছে স্যার, বৈষম্য বিরোধী আপনার ছাত্র আন্দোলনের নেতারা যখন সরকারের বিভিন্ন জায়গায় যখন তদবির করতে গেল, তখন তাদেরকে বলা হলো যে এই ব্যাপারটা নিয়ে যেন তারা আর মুভ না করে, এটা তারা জানে না। আমি যে আমার সম্বন্ধে নাকি এরকম কথা বললো যে আমি যে কত বড় ধান্দাবাজারা চিনে না। বা আমি এখন ধান্দাবাজ হাসিনার আমলও হয়ে গেলাম, এই আমলও হয়ে গেলাম, কেন ধান্দাবাজ হলাম জানতেও পারলাম না। এনিওয়ে, এবং আমার সম্বন্ধে এরকম কথাও বলেছে এই সরকারের অনেক উপদেষ্টা আমি ধূর্ত। আচ্ছা, কেন ধূর্ত হইলাম আমি জানি না। এখন কথা হচ্ছে, বিচার আমি এখানেও পাইলাম না। কিভাবে? আমি 11ই অক্টোবর 2012 সালে সারেন্ডার করেছি, হিসাবে কিন্তু আমার 12 বছর পূর্ণ হয় 10ই অক্টোবর 2024 সাল। আমি তখন এটা আপত্তি জানালাম, আদালতকে জানালাম যে দেখেন, আমি একদিনও ওভারস্টে করার সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধির 35-এর কয় 2 অনুযায়ী আপনি আমার সাজা ঘোষণা করার সাথে সাথে আমাকে ছেড়ে দিতে হবে, আইনে আছে, আপনি আমার সাজা দিয়ে দেন। আমি সাজা চাইলাম কিন্তু অক্টোবর 11 তারিখে। কোর্ট কি করলো, সাজা দিবে কি, সে আরো তারিখ দিচ্ছে, আরো শুনানি করতেছে, আরো তারিখ দিচ্ছে, আরো শুনানি করতেছে। অক্টোবর গেল, নভেম্বর গেল, নভেম্বরের 28 তারিখে সে রায় দিব, আমাদেরকে ডেকে নিল। সেদিন আর একটা নাটক হয়ে গেল। সেটা কি, যে সে বললো আমার রায় লিখতে আরো সময় লাগবে, আমি আরো 2 মাস সময় চাই। না, আমরা আবার ফেসে গেলাম। জানুয়ারির 15 তারিখে রায়ের তারিখ ঘোষণা করা হইলো। দেখেন আমাদের প্রতি কত বড় অন্যায় করা হয়েছে। আমরা কিন্তু সাজা হলো 12 বছর,
সেখানে আমরা সাজা খাটলাম 12 বছর 3 মাস দিন। এখানে কিন্তু বৈষম্য শেষ হয়নি, আরো রয়েছে কিন্তু দেখার মতো জিনিস রয়ে গেছে আমাদের। আমরা যখন রায় ঘোষণা করলো তখন রায়ে সেই জজ সাহেব বলে দিলেন, যেহেতু আসামিরা ইতিমধ্যে করেছে, সাজা খেতে ফেলছে, ওভার হয়ে গেছে, জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো আইন অনুযায়ী দ্রুত এদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য। এখন আমাদেরকে দ্রুত এটা লিখে দিলেন সকাল 11টায়। দেখা যাক জেল কর্তৃপক্ষ আমাকে দ্রুত কখন ছাড়লো। এটা হয়ে গেল সন্ধ্যা। তাহলে জেল কর্তৃপক্ষ এর ভিতরে আমাকে ছাড়তে পারলো না কেন, এটা আমি দেখেছি। আমি তখন জেলা সাহেবের রুমে বসা, আমার সাথে রৌফ সাহেব আছেন, আমার সাথে আরেকজন সাবেক ডিএজি আছে, ডিএজি জেলার পার্থ, আরো লোকজন। জেলার মাসুম সাহেব কিন্তু আমাকে ছাড়তেছেন না। উনি কি করতেছেন আপনারা তামাশা দেখেন। উনি প্রথম ডিজিএফকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে জানতে চাচ্ছেন আমাকে ছাড়বে কিনা। উনি এনএসআই কে ফোন দিয়ে জানতে চাচ্ছেন উনি আমাকে ছাড়বে কিনা। উনি সিটিএসবি কে ফোন করে জানতে চাচ্ছেন ছাড়বে কিনা। মানে সেই সমস্ত গোয়েন্দা সংস্থার আগে জিজ্ঞাসা করতেছে রফিকুর আমিন চলে যাচ্ছে, ছাড়বো কিনা। কি আশ্চর্য, আদালত বলছে ছেড়ে দিতে, উনি ওদেরকে জিজ্ঞেস করতেছে। দেখেন আমাদের বিচার ব্যবস্থা কত ফানি। মানে হু আর দে, ওই গোয়েন্দা সংস্থারা কারা, তারা কে এখানে জাজমেন্ট দেয় যেখানে, তাহলে আদালতের চেয়ে বড় কি গোয়েন্দা, নাকি গোয়েন্দার চেয়ে বড় আদালত? আদালতের অবমাননা করছে। আমি একদিন হলে এটার কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমি কিন্তু আইজি সাহেবকে বলে এসেছি, পরবর্তীকালে জেল আইজি কে আমি আপনার জেলার কিন্তু আমাকে কিন্তু কয়েক ঘন্টা বসায় রাখছে, আমি কিন্তু মামলায় যাচ্ছি। বলে না মামলা করেন না, এটা ভুলে যান। আমি সেটা আমি কোনোদিন ভুলবো না, আমাকে শুধু সুস্থ হইতে যান। আমি এখন অসুস্থ, তো আমি কিন্তু আপনাকেও আসামি করবো করে মামলা করে দিচ্ছি। যে আমাকে কেন এত ঘন্টা জেল গেটে বসায় রাখা হয়েছে, আদালত অবমাননা হয়েছে। আমি একে তো 3 মাস 5 দিন বেশি কাটছি। আপনার জেলার সাহেব পারে না একজন গোয়েন্দা সংস্থাকে জিজ্ঞাসা করতে আমাকে ছাড়বে কিনা, ওরা কারা আমার ব্যাপারে সিদ্ধান্ত দেয়। এবং এই হচ্ছেন আপনারা জেল কর্তৃপক্ষ, আপনাদের চেহারা খুলে দেবো আমি টিভিতে যে আপনারা এই কাজগুলো করেছেন। আপনারা শুধু ধৈর্য ধরেন যে আপনাদের নেকাব খোলা তো বাকি। জেলা সাহেব আমাকে পোষা মানে বুঝাইতেছে, না এগুলো করেন না, এখন আপনি ভালো মানুষ, আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ওনাকে চা দাও, বিস্কুট, মানে আমাকে খুব খাতির করা শুরু করছে। আমি কিন্তু আমার জায়গায় অটল। আমার কথা হচ্ছে যেখানে আমার সাথে অন্যায় করা হয়েছে সে অন্যায় আমি করবই, আমি মানে এর বাইরে যাবই না, আমার প্রিন্সিপালের বাইরে। এখন কি হয়েছে দেখেন, আমরা তো বের হইলাম, বের হওয়ার পরে এখন আসি মূল ঘটনা চলে আসি, যে হঠাৎ করে জানতেছি আমাদের ডেস্টিনির স্টেটমেন্ট বের হচ্ছে। স্টেটমেন্ট বাইর করতেছে কারা? নতুন আদালত। এই যে ওখানে যে কথাটা শেষ করতে পারিনি, আমি কেন আদালত কর্তৃক নতুন বোর্ডের বিরোধিতা করছি সে কথাটা একটু শেষ করে আসি। আমি কিন্তু ওটার বিরোধিতা করিনি, কিন্তু আমি বিরুদ্ধে গেছি কখন, যখন প্রক্রিয়াটা ছিল ভুল। এই প্রক্রিয়াটা ভুল কি দেখেন, তলবি সভা করা হচ্ছে, একটা তলবি সভা, একটা কোম্পানি আইনে আছে ইজিএম এ, তলবি সভা করে কল করে একটা ইজিএম করা যায়। কিন্তু নিয়ম হচ্ছে তলবি সভা করতে হলে এটা এমডির কাছে কিন্তু দিতে হবে, চিঠি দিতে হবে ওনার ডাইরেক্টরদেরকে। কিন্তু চিঠিটা দেওয়া হয়েছে কার? চেয়ারম্যান। এসে দিছে, ওনাকে দিছে, অসুবিধা নেই, চেয়ারম্যান দিচ্ছে, চেয়ারম্যান করুক। কিন্তু চেয়ারম্যান যে জায়গাটা ভুল করছে হোসেন সাহেব, সেটা হচ্ছে, আমি ওনাকে বলছি কিন্তু পরে, উনি কি করছে, উনি যে চিঠি ইস্যু করেছে এজিএম করো, সেই চিঠিটা কিন্তু জেলখানা হয়ে ডিসি অফিস হয়ে অ্যাটাস্টেড হয়ে এদের কাছে আসে নাই। ওই প্রক্রিয়াটাই সম্পন্ন করা হয়নি। কি করছে, ওই চিঠিটাকে অ্যাটাস্টেড করেছে আমাদের কোর্ট ইন্সপেক্টর, যেটা কোনো নিয়ম না, মানে নিয়ম বহির্ভূত একটা অ্যাটাস্টেড হয়েছে। আমি তখন মনে মনে হাসতেছি যে ইজিএম তো অবৈধ হয়ে গেছে। ইজিএম করলো, ইজিএম এ আমাকে বাদ দিল, আমার হোসেন সাহেব নিজের থেকে রিজাইন দিল, জেনারেল হাবিব সাহেব পদত্যাগ করলো, আমি করলাম না পদত্যাগ। আমি হাসতেছি এরা পদত্যাগ করতেছে কেন, এদের বোর্ডই তো ইলিগাল, বোর্ডই তো হয়নি। তখন আমি কি করলাম, এরা আবার কি করলো, আমাকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে যখন তারা করছে, দরখাস্ত করছে, আমি ওইটার এগেইনস্টে আপিল করে বসলাম। এখন আপিলটা কেন করছি এবার বলি। আমি তলবি সভাটা নিয়ে কিন্তু অফেন্ডেড হইনি, যে তলবি সভা ভুল করছে, করুক, অসুবিধা কি, বোর্ড তো একটা করছে। কিন্তু আমি যখন দেখলাম ওই তলবি সভার উপস্থিত সচিব ছিলেন জনাব সৈয়দ মিজানুর রহমান সাহেব, মানে যে হলো আমার জন্মগত শত্রু, যা যে কিন্তু হোসেন সাহেবের শত্রু, যার কারণে আমরা 16 সাল থেকে জেলে আসছি, যে লোকটার কারণে, সেই লোকটা হচ্ছে তলবি সভার সচিব। যাবো কই আমি, আমার মানে আর দুঃখে কষ্টে আমি আমার ভিতরে কোনো কষ্ট ধরে রাখতে পারলাম না। তখন আমি বললাম যে এই বোর্ডে আমি একটু এক হাত দেখাবো, আইন কত, আইন তো আমি শিখছি, আইনি খেলা একটু দেখাবো কয়ে আমি তখন এটার এগেইনস্টে দাঁড়াই গেলাম। আমি পক্ষমুক্ত হলাম, তারা ঝুলে গেল। তারা যখন ঝুলে গেছে,
তখন কি হলো, এটা একটা আপোষ নিষ্পত্তিতে গেল। সেখানে কোর্ট কি করলো, আমার পক্ষ থেকে 3-4 জন লোকের নাম চাওয়া হলো। আমি সিরাজুল মনির, হোসনা রাইস্তা, এরকম কয়েকজনের নাম দিছি। আর ওদের থেকে নেওয়া হলো, এইভাবে মিক্স করে 13 জন বানাইলো, বোর্ড বানাইলো। মানে বাইরের থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে দিল 5 জন। দিলনি ব্যাম্বো হয়ে গেল। এরপরে তো এটা ঝুলে গেল। আচ্ছা, জেল ঝুলে গেছে, যাক, আমি সেখানে সেটা সেই রায়েরও আমি আবার আপিল করছি যে কোর্ট এটাও পারে না, বাইরের থেকে কেন লোক দিল। আমি সেখানে আপিল করছি কিন্তু অন্যটা, যে আমার কোম্পানির ভিতরে বাইরে থেকে লোক দেওয়ার অধিকার কোর্টে দিছে। দেখেন, আপনারা কিন্তু অনেকে আইনগুলো জানেন না দেখে আপনারা চ্যালেঞ্জ করতেন না করে দিন। যেহেতু আমি আইন জানি, আমি সেটার এগেনস্টও দাঁড়াইছি। কারণ আমি কিন্তু জেলখানায় 12 বছর যে ছিলাম, আমি মোটামুটি ভাবে আইনের বই সবগুলো পড়া শেষ, মোটামুটি ভাবে কোম্পানি আইতে শুরু করে। আমি এমন ভাবে প্রস্তুতি নিছি যে আমি চাইলে কালকে ল পরীক্ষা দিতে পারবো। এইভাবে আমার শেখা হয়ে গেছে আইনের বইগুলো। তো সেটা ধরে আমি তখন ধরলাম যে এটা তো পারে না কোর্ট, কোর্টে তো এখতিয়ার নাই আমার এই বোর্ডে 5 জন লোক ঢুকানো। আমি সেটার বিরুদ্ধে আপিল করে বসে আছি, সেই আপিল এখনো চলমান আছে। আচ্ছা, এখন আসি সংক্ষেপ করি। এখানে যে একটা নাটক শুরু হয়ে গেল, হঠাৎ করে আমি দেখি কিছুদিন পরে একটা চিঠি পাইলাম, আশরাফকে ম্যানেজিং কোঅর্ডিনেটর বলে দিল, নিয়োগ দিল প্রশান্ত বাবু। আমি তো আরো মহা বেকুব হয়ে গেলাম যে প্রশান্ত একজন ব্যারিস্টার, তার মতো লোক এরকম ব্লান্ডার কেমন করলো আইনের। কারণ কোম্পানি আইনের কোথাও কিন্তু ম্যানেজিং কোঅর্ডিনেটর বলতে কোনো পদই নেই, ম্যানেজিং ডাইরেক্টর আছে, কিন্তু ম্যানেজিং কোঅর্ডিনেটর বলতে কোনো পদ নেই। তখন আমি হাসতেছি, এটা কোন পদ দিলে? আশরাফে কি তারা মানে কি বুঝাতে চাইলো? ওরা কি ভালো একটা পদ দিতে পারতো না? আমি আবার কমেন্ট করছি যে ওরা কি ভালো একটা পদ দিতে পারতো না? দিলে সমস্যা কি ছিল? ও কাজ করতে চাই, করুক না, তাই না? তো শেষ পর্যন্ত আমি তো এটা করে বসে আছি। এরপর আমি দেখি কি হঠাৎ করে 5ই অগাস্ট আসলো, ঐতিহাসিক 5ই জানুয়ারি। সেখানে তো একটা অনুষ্ঠান হইলো, সেই অনুষ্ঠানের লাইভ প্রোগ্রাম আমি জেলখানায় বসে দেখলাম। আমারে কি তেল মারা হইলো, কি তেল কি পাম। এবং এক জায়গায় আমার ভাতিজা তো আবেগে কাইন্দেই দিল যে আমার বাবা মৃত্যুর সময় বলে গেল যে ওর কি কিছু হবে না, ওর মুক্তি হবে না। আমি শুধু মুচকি হাসতেছি যে আমি এখন অস্কার পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করলেন কে? আশরাফুল আমিন, শ্রেষ্ঠ অভিনয় করার জন্য। আমি বুঝতেছি তো সেগুলো অভিনয় করতেছে, আমার কিছু বলার নাই। যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, সেখানে একটা মানে বিশাল হইলো, অমুক দিন 15ই অগাস্ট নাকি 15ই জানুয়ারি প্রথম স্টেটমেন্ট প্রকাশ করা হবে। তখন আমি 2-4 জনের সাথে আলাপ করা শুরু করলাম যে ওরা যে স্টেটমেন্ট তৈরি করতেছে, তাহলে কি সেল শুরু হয়ে গেছে? প্রোডাক্ট কি তাহলে বানাইতেছি আমরা কি প্রোডাক্ট সেল করতেছি? বলে না, প্রোডাক্ট সেল শুরু হয় নাই। তা আমি বললাম, যেখানে বেচা কিনাই নেই সেখানে আবার দোকানের হিসাব কি? সেল তো হইতে হবে, সেল না হলে স্টেটমেন্ট কেমন করতেছে? আমি তখন চিন্তা করলাম, কি ঘটনা কি, এটা কোন দেশে বিজনেস শুরু হচ্ছে যেখানে সেল নাই, স্টেটমেন্ট বেরোচ্ছে? তার মানে কি আমরা পিরামিড গেমে আবার যাচ্ছি? পরে দেখি যে এনএফসি কার্ড বিক্রি করা হচ্ছে। তো এনএফসি কার্ড মানে কি? তো আমি চিন্তা করলাম এনএফসি কার্ড কি হতে পারে, আমি খুব চিন্তা করতেছি এনএফসি কার্ড। ও আচ্ছা, হতে পারে নট ফাইন্ডিং এনি ক্যাশ, মানে টাকা খুঁজে পাচ্ছি না, তাই এরকম একটা কার্ড দিচ্ছে, এটা দিয়ে টাকা আনবে। আমি যোগ করতেছিলাম আর কি, নট ফাইন্ডিং ক্যাশ। আচ্ছা, ঠিক আছে। পরে শুনলাম বলো একজন করে, না এটা হচ্ছে নিয়ার ফিল্ড কানেকশন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা নিয়ার ফিল্ড কানেকশন বলে এটা এনএফসি কার্ড। এটা টেলকো কোম্পানি গুলো নাকি এই কার্ডটা বানায় তাদের প্রতিষ্ঠানের জন্য। তো আমরা বলছি এটা বানাইতে কত খরচ লাগে? খোঁজ নিলাম, এটা বানাইতে লাগে যদি আপনি একসাথে 1 লক্ষ পিসের অর্ডার দেন, কারণ আমাদের তো যেহেতু লক্ষ লক্ষ লোক ডিস্ট্রিবিউটর, তো আমরা যদি ইয়ারলি 1 লক্ষ পিসের অর্ডার দেই, এটা বানাই দিবে 100 টাকায়। আর যদি আমরা 10,000 পিসের অর্ডার দিই ইয়ারলি, তাহলে এটা বানা দিবে 150 টাকায়। তো আমি চিন্তা করলাম যদি এটা 150 টাকা বানায় দেয়, হঠাৎ করে এটা 999 টাকা বিক্রি করতেছে কেন এত টাকায়? আর পাবলিকও এটা মানে গণহারে কিনতেছে কেন? ঘটনা কি? আমি তখন পরবর্তীকালে এটার উত্তর পাইলাম। কেমনে পাইলাম? আমি যখন জেল থেকে বাইরে আসলাম, আসার পরে ঘটনাচক্রে একদিন আসামের সাথে আমার বসার সুযোগ হইলো। তার মার্কেটিং প্ল্যানের একটা অংশ আমি দেখতে গেলাম চুপচাপ। তখন এক পর্যায়ে তাকে আমি প্রশ্ন করলাম যে তুমি যে এনএফসি কার্ড 999 টাকা বিক্রি করতেছো, এটার কস্টিং কত? বলে, স্যার আমি এটা নিতেছি এই জন্য, বলতেছে আমি এটা নিতেছি এই জন্য যে আমাদের ডেস্টিনির টাকা নাই, টাকা দরকার, বেতন দিতে পারতেছি না, বিদ্যুৎ বিল দিতে পারতেছি না, এটা দিতে পারতেছি না, সেটা দিতে পারতেছি না, তাই আমাদের টাকা দরকার। তো আমি বললাম, তাহলে কি এই টাকার থেকে 999 টাকা থেকে তুমি কোনো কমিশন দিচ্ছ? বলে না, কমিশন দেওয়া যাবে না, কমিশন দিলে এটা নিষেধ আছে। তো আমি বললাম, কমিশন দিচ্ছ না অথচ টাকাটা নিচ্ছ এবং এই টাকা তুমি ডেস্টিনির জন্য উঠাচ্ছ, ভালো কথা, ডেস্টিনির খরচের দরকার আছে, কারণ ডেস্টিনি তো অনেক ডাইরেক্টর,
তাদের অনারিয়াম লাগবে, তাদের গাড়ির তেল টেল লাগবে, এই পিয়নদের চাকরি বাকরি লাগবে, ঠিক আছে ফাইন, কিন্তু তুমি কি এটা পারো নৈতিক ভাবে এটা উঠিতে টাকা? তো বোর্ড আমার পারমিশন দিছে, সে আবার বলবো, আমি আবার চুপ হয়ে গেলাম। বোর্ড যেহেতু তাকে পারমিশন দিছে, তাহলে বোর্ড কি এত বড় ব্লান্ডার করলো? জেনে শুনে একটা বিষ খেয়ে নিচ্ছে। আর পরবর্তীকালে কি শুনলাম কয়েকদিন আগে, বোর্ড একদম অস্বীকার, বলে আমরা এই ধরনের কোন পারমিশন আশরাফুল আমিনকে দেই নেই। বাহ, এখন নতুন জিনিস বাইরেলো। তাহলে আশরাফুল আমিন এটা প্রমোট করতেছে কেন? আর ওই যে আসাদ, ওই যে মলম বিক্রেতার মতো ঘরে দাঁড়ায় দাঁড়ায় সবাই কেন করতেছে এনএফসি কার্ড কিনেন? ওই যে বিয়ের মতো হিরোর মতো হাসি দিয়ে ভোরানোর দিন কেন বলতেছে আপনারা এনএফসি কার্ড কিনেন, যেখানে শুনতেছি বোর্ড নাকি অনুমোদনই দেয়নি। কি আশ্চর্য! যাই হোক, এরপরে কি হলো জিজ্ঞাসা করলাম, তুমি কি এমএলএম লাইসেন্স অ্যাপ্লাই করছো? না করিনি। তো না করে কেন তুমি করতেছো ব্যবসাটা, স্টেটমেন্ট কেন বের করতেছো? এমএলএম এর লাইসেন্সের দরকার নেই, আমরা এমএলএম এর আইনের মধ্যে আছি। আমি কারে কি শিখাও তুমি? আমরা আইনের মধ্যে আছি মানে কি? হোয়াট ডু ইউ মিন? তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তুমি অ্যাপ্লাই করা কাজ শুরু করো, এর আগে করো না। দেখেন, আমি কইছি তুমি অ্যাপ্লাই করা কাজ শুরু করো, সাথে সাথে এটাকে কোড করা হলো যে এমডি স্যার কইছে অ্যাপ্লাই করে স্টেটমেন্ট বের করতে। তা বললাম কি হইলো কি? অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কতগুলো স্টেপ আছে। আপনি যখন এমএলএম এর লাইসেন্স অ্যাপ্লাই করবেন, সেই লাইসেন্স অ্যাপ্লিকেশন আপনাকে কিছু জিনিস জমা দিতে হবে। কিন্তু একটা জমা দিতে হবে, যে সফটওয়্যার আপনি কাজ করবেন সেই সফটওয়্যারটা জমা দিতে হবে, যে মার্কেটিং প্ল্যানে কাজ করবেন সেই মার্কেটিং প্ল্যান জমা দিতে হবে, এবং যে প্রোডাক্ট গুলো আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে কে একবার রেকর্ড করতেছে আবার ইয়ে করতেছে, আমি বুঝতেছি না আসলে। যাই হোক, তো আপনার একবার আপনি যে প্রোডাক্ট গুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টের স্যাম্পল, দাম টাম সহ বিএসটি অনুমোদন সহ জমা দিতে হবে। তার মানে কি, অনেকগুলো ব্যাপার আছে একটা এমএলএম ব্যবসা করতে গেলে। এই কাজগুলো না করে, এগুলাকে কমপ্লিয়েন্স বলে, কমপ্লিয়েন্স গুলো কমপ্লিট না করে কোনোদিন কোনো এমএলএম কোম্পানি ব্যবসা তো দূরের কথা কিছুই করতে পারবে না। সেখানে স্টেটমেন্টই বাইর করা হয়ে যাচ্ছে, মানে এগুলো না করে। তারপর আমি জানতে চাইলাম বোর্ডের কাছে, আমাদের কোনো আইটি হেড আছে? না, আইটি হেড নাই। কেন? কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজ করাচ্ছে। আমাদের কন্ট্রাক্টর হচ্ছেন রাজীব। এখন রাজীব কন্ট্রাক্টর যদি স্টেটমেন্ট বাইর করে, তার কাছে তো আমার সমস্ত তথ্য আছে। কন্ট্রাক্টর সাহেব যদি হাইটে চলে যায়, আমি যাবো কই? আমার সমস্ত এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটর ডাটাবেস কিন্তু তার কাছে। আপনারা জানেন আমরা কি রিস্কের মধ্যে আছি, আপনারা কি খবর রাখেন? আপনাদের 45 লক্ষ ডাটাবেজের তথ্য হচ্ছে এমন একজন লোকের হাতে, সে আমাদের স্টাফ নয় এবং তার কাছে আমাদের কোনো বাধ্যকতা নাই। সে চাইলে আমাদের এই ডাটাবেজ পৃথিবীর যে কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারবে। তার নাম হচ্ছে রাজীব, এবং তার কাছে আমাদের ডাটাবেজ দেওয়া হয়েছে। এবং এই ডাটাবেজ নিখুঁত কিনা, আসেন এবার মূল কথায় চলে আসি, এই ডাটাবেজ নিখুঁত কিনা, সঠিক কিনা, এইটা চেক করার জন্য কিন্তু এই চালাকিটা করা হয়েছে আমার ধারণা, ডিন ভেরিফিকেশন। এখন আপনারা সবাই যখন ডিন ভেরিফিকেশন করবেন, তখন তো সবগুলো অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট বোঝা যাবে, হ্যাঁ 45 লক্ষ টাকা ঠিক আছে, এখান থেকে কেউ পালায় যায়নি। এখন আমি যদি একটু নেগেটিভ কথা বলি, যে এই ডিন ভেরিফিকেশনটা হচ্ছে আমাদের ডাটাবেজ কারো কাছে বিক্রি করার আগে চেক করতেছে যে এই ডাটাবেজ ঠিক আছে কিনা। আর বোকার মতো সবাই কিন্তু ডাটাবেজ ভেরিফিকেশন করতেছে। আমাদের স্টেটমেন্ট ভেরিফাই, আমরা ব্যবসা আবার শুরু করতেছি, কি মিঠা 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 লাগে, 10 টাকা কমিশন পাইলাম, ইয়ে বলতেছে। আরে বাপরে, 10 টাকা মেয়ে, তুই যদি 10 টাকার কমিশন দিয়ে মধু কস, মধু কস, তাহলে তুই 25,000 টাকার কমিশন দিয়ে কি করবি? কারণ মধুর উপর তো মিষ্টি কিছু নাই, তুই তো 10 টাকাতেই মধু হয়ে গেছে তোর। এই যে ডিন ভেরিফিকেশনের নামে আমাদের সমস্ত ডাটাবেজ একটা আনঅথরাইজড লোকের কাছে। আমি আবারও বলতেছি, রাজীব কিন্তু এখন পর্যন্ত ডেস্টিনি 2000 নিয়োগকৃত স্টাফ নয়, এবং তাকে আমরা কোনো বাইন্ডিং আনি নেই, এবং তার থেকে আমরা কোনো আন্ডারটেকিং নেই, এবং তার থেকে আমরা এমন কথা লেখাই নেই যে তুমি আমাদের এই তথ্য যদি কারো কাছে প্রকাশ করো, আমরা তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। কিচ্ছু না করে রাজীবকে আমরা কি দিয়ে দিলাম? আমাদের ডাটাগুলো দিয়ে দিলাম, এবং সেটা রাজীব আবার চেক করতেছে, ভেরিফিকেশন করতেছে এগুলোই প্রকৃত ডাটা কিনা। কারণ ভেরিফাই যখন শেষ হবে 45 লক্ষ লোকের, এই 45 লক্ষ ডাটাবেজ বিক্রি করা যাবে মিনিমাম, একটা কমের মধ্যে ধরলো 50 টাকা করে এক একটা ডাটা বিক্রি করা যাবে। 50 লক্ষ ইন্টু 50 কত হয় দেখেন, প্রায় 2.5 কোটি টাকা। এটা কার কাছে বেচে দিতে পারবে? বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টির কাছে বেচতে পারবে, বাংলাদেশের যে কোনো গোয়েন্দা সংস্থার কাছে বেচতে পারবে, পৃথিবীর যে কোনো কোম্পানির কাছে আমাদের এই ডাটাবেজ বিক্রি করে দেওয়া যাবে। কত বড় ঝুঁকির মধ্যে আমরা আছি আপনি চিন্তা করে দেখছেন? আর আপনারা বলেন আমি এই বিজনেসের বিরোধিতা করতেছি। আমি বিরোধিতা করবো কি? আমি তো যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছি এই বদমাশদের বিরুদ্ধে, যে তোদের কত বড় সাহস
তোরা আমাদের থেকে বোর্ডের থেকে অনুমোদন না নিয়ে তোরা ডাটা ভেরিফাই করতেছস? কি তোদের মতলব বেড়া? তোদেরকে ডিন ভেরিফিকেশনের অথরিটি দিয়েছে কে? আমাদের এই ইনোসেন্ট নিরীহ লোকদের ডিন ভেরিফাই করে। আরো এখানেই শেষ না, কিন্তু ডিন ভেরিফাই করে একটা পেজ বানিয়েছে কিন্তু আপনার ডিটেল নেওয়ার জন্য। আপনার আরো যত তথ্য আছে, আপনার এখন বর্তমান ফোন নাম্বার কি, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার 14 গোষ্ঠী কি, কি টাকা কামান, কি করেন না করেন, মানে আপনার টোটাল তথ্য নেওয়ার একটা ফরম্যাট বানাইছে রাজীব। দেখেন, আপনি যখন ডিন ভেরিফাই করবেন আপনার কাছে কিন্তু আরেকটা পেজ যায়। সেই পেজে আপনাকে আরো অনেকগুলো তথ্য ঢুকাইতে হয়। সেই তথ্যগুলো ঢুকানোর পরে আপনার আবার কনফার্ম করতে হবে এই লোকগুলো আপনার ডাউনলাইন কিনা। কারণ আপনার তো, আপনার সাথে তারা তো আরো অন্য লোকেরও তো চেক করতেছে। মানে আমাদের এই জিনিসটা এমন একটা ষড়যন্ত্র করে নিয়ে যাওয়া হচ্ছে যাতে একদিন আমরা হাতে হারিকেল হয়ে যাবে, দেশটির কাছে আর কিছু থাকবে না। টোটাল ডাটা বেসটা এখন আছে মিস্টার রাজীবের হাতে, লিডারশিপ অব দি আশরাফুল আমিন। আশরাফুল আমিনের নেতৃত্বে আমি আশরাফকে এখানে দায়ী করবো যে সে কেন বোকার মতো এই কাজটা করলো, যে সে আমাদের সমস্ত ডাটাবেস কেন রাজীবের হাতে উঠাই দিল। সে তো কোম্পানির শেয়ার হোল্ডার, তারও তো চিন্তা করা উচিত ছিল, আচ্ছা আমি যে রাজীবের কাছে এই ডাটাবেসটা উঠাই দিচ্ছি, রাজীব যদি একবারও ভুল করে আমাদের সাথে রাগ করে কোম্পানি থেকে চলে গিয়া এই ডাটাবেস যদি অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়, জেনেসিসের কাছে যদি বিক্রি করে দেয়, আমি অন্য কোথাও গেলাম না, এমওর কাছে যদি বিক্রি করে দেয়, আর ভাই কি বলে উসানার কাছে যদি বিক্রি করে দেয়, হারবার লাইফের কাছে যদি বিক্রি করে দেয়, আর কিছু করা লাগে? তাহলে কেন আমরা বোকার মতো এই কাজগুলো করতেছি? আমরা ডিন ভেরিফাই করতেছি, এখানেই শেষ না, কিন্তু ভেরিফাই করে যত খালি ফিল্ড আছে সব পূরণ করাই নিচ্ছি কাস্টমারের দিয়া। আমি দেখে আমি একদিন তাই পড়ছি, আমি বললাম সর্বনাশ, এটা তো সেম ঘটনা যেটা আমরা শুনেছি যে হাসিনা চলে যাওয়ার আগে হাসিনার ছেলে জয় আমাদের এনআইডি ন্যাশনাল আইডি কার্ডের সমস্ত একটা কপি, আয়না কপি বলে, এটাকে মিরর কপি বলে, একটা কপি সে চুরি করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। কারণ জয়ের কাছে কিন্তু এখন বাংলাদেশের নিবন্ধিত 12 কোটি ভোটারের সব তথ্য তার হাতে আছে। ভাগ্য ভালো আমি রফিকুল আমিন সেটা এখনো আপডেট করি নাই, আমার ডাটা তার কাছে এখনো যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি এখন পর্যন্ত এনআইডি হালনাগাদ করিনি। মানে জয় থাকতে করি নাই, পরে করছি আমি নতুন কার্ড যখন নিছি। তাহলে দেখেন, আজকে আমরা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য জয় দিয়ে গেছে দেখা 360 ডিগ্রি একটা অনুষ্ঠান করছে যমুনা টিভি। আমরা দেশ লড়াই ফেলাইছি যে আমাদের তথ্য চুরি হয়ে গেছে। দেশটির যে 45 লক্ষ লোকের যে ডাটা চুরি হয়ে গেল, কে উত্তর দেবে এটা? আমি তো চিন্তা করছি এখন আমি রাজীবকে 1 নম্বর আসামি করে দেখি কোর্ট করলে আমি একটা মামলা করব এই মর্মে যে প্রথম কথা হচ্ছে তুমি আমার এই ডাটাবেস পাইছো কই, তোমার দিছে কে? তুমি এই ডাটাবেস আমার কাছে জমা দাও এবং একটা আন্ডারটেকিং দাও, এবং তুমি আমার কাছে আন্ডারটেকিং দিতে হবে যে আমি আপনার এই ডাটাবেস হলপ করে বলতেছি কারো কাছে কপি দেবো না, কাউকে এটা ডিসক্লোজ করবো না, তথ্য গোপন, মানে তথ্য গোপন রাখবো, প্রকাশ করবো না। যদি করি আপনি সর্ব আদালতে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে সাজা দিতে পারবেন। কারণ এই ধরনের একটা আন্ডারটেকিং রাজীবের থেকে না নিয়ে আমরা কখনো রাজীবকে ডাটা প্রসেস করতে দিতে পারি না। সর্বনাশ হয়ে যাবো কিন্তু আমরা সবাই, একদম সব একসাথে ওয়াশ আউট হয়ে যাবেন, একবারে নেকেড হয়ে যাবেন, ক্লিন। কেমন লাগতেছে আপনাদের এই কথাগুলো শুনে? কখনো ভাবছেন যে ডিন ভেরিফিকেশনের নামে কি বদমাশি হইতেছে? ডিন ভেরিফিকেশনের নামে যে আমাদের সমস্ত তথ্য নিয়ে যাচ্ছে রাজীব। আর আমরা স্বেচ্ছায় সবাই তথ্য দিয়ে দিচ্ছি। কেন আমরা একটা লোকের কাছে তথ্য দিব যে লোকটা ইভেন আমাদের স্টাফ নয়, যে আমাদের আন্ডার কাজ করে না, চাকরি করে না, সমস্ত তথ্য তাদেরকে দিয়ে দিচ্ছি। কালকে যদি মনে করেন আশরাফ ডিক্লেয়ার করলো আমি ডেস্টিনিতে নাই, মনে করেন করলো, সে ডিক্লেয়ার করলো আমি ডেস্টিনিতে নাই, তারপর সে আমার বাজার আবার শুরু করলো, সেখানে সে ওয়াজ দিল যে ভাই আপনারা সব এখানে আসেন, ডেস্টিনি যারা আছেন আমার কাছে আছেন, ডেস্টিনির পুরো ট্রি এখন আমার হাতে আছে, আপনারা এখন ডেস্টিনিতে যাওয়ার দরকার নাই, আমি ডেস্টিনির নাম বদলে এখানে আমার বাজার লেখাই দিচ্ছি, এখন থেকে আপনারা এখানে ইয়ে করেন, পয়েন্ট ফলান, এখানেই আপনারা আমার মার্কেটিং প্ল্যানে আপনারা কাজ করেন। রফিকুল আমিনের মার্কেটিং প্ল্যানে যাওয়ার দরকার নাই, আমিও ডেস্টিনি ছেড়ে দিয়ে চলে আসলাম, আমি পদ করে দিয়ে চলে এসেছি, আমার কাছে এখন ডেস্টিনির সমস্ত তথ্য আছে, চলেন আমরা এখানে ব্যবসা করি। আপনারা কে কি করতে পারবেন আশরাফুল আমিনকে? কে কি করতে পারবেন আপনারা রাজীবকে? বলেন কার কতটুকু সাহস আছে?
আশরাফ যদি কালকে এই কাজটা করে, কালকে যদি, যে কারণে আমি এখন দেখতেছি যে হঠাৎ করে সমস্ত শেয়ার কিন্তু দান করে দিচ্ছি ইয়ারে পিএইচডিদেরকে, তখন আবার টনক করছে কি ব্যাপার, সে পাগলামি করতেছে কেন, শেয়ার দিয়ে দিচ্ছে কেন? আমি তখন বুঝতেছি ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ ভেরি ভেরি কালা হয়। কারণ সে হঠাৎ করে তার শেয়ার বিক্রি করে দিচ্ছে, চলে যাচ্ছে ডেস্টিনি ছেড়ে দিয়ে, রাগ করে চলে যাচ্ছে। না 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 না, এটা রাগ না, রাগ না, রাগ না। সে তার কাছে ডেস্টিনির ডাটাবেজ আছে, সে চাইলে কালকে বৈশা আমার বাজারের অফিসে বৈশা সেখানে রাজীবেরও বলবে ঠিক আছে এটা ইনস্টল করো, ইনস্টল করে সবাই দাওয়াত দাও, এই দিনগুলোই থাকবে, তবে এটা ব্যানার হবে, হুজুরের নাম বদলায় দাও, এই হুজুরের জায়গায় এই হুজুরের খানকা শরীফে এদের ইয়া হবে, ওয়াজ মাহফিল হবে। আমরা এখন এখান থেকে স্টেটমেন্ট বের করব, এবং সেই স্টেটমেন্ট রফিকুল আমিনের বাধা দেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না, এবং রফিকুল আমিনের কোনো কর্তৃত্ব চলবে না। কারণ এখানে এটা আমরা স্টেটমেন্ট বের করতেছি আমার বাজারের ব্যানারে, এবং আমার বাজারের রফিকুল আমিনের কোনো ক্ষমতা নাই, ফাইন। কিন্তু এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা কি করতে পারবেন এই অপারেটর জন্য? কিছু করতে পারবেন না, আপনারা কোথাও যেতে পারবেন না তো, কারণ আপনাদের তথ্য তো ওনাদের কাছে চলেই গেছে। আপনারা ডিং ভেরিফাই করছেন না এতদিন ধরে বসে বসে, ভেরিফাই করা তো শেষ, আর পুরো ডাটাবেস তো আছে ইয়ার কাছে, রাজীবের কাছে। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা জানার ইচ্ছা, রাজীবের কাছে আমাদের ডাটাবেসে ইয়ে গেল কি করে যে ডেস্টিনির এগেনিস্টে কাজ করে? সে তো ডেস্টিনিকে গালাগালি করে চলে গেছে, সে বলছে রফিকুল আমিন 500 কোটি টাকা মারছে, এটা তার কাছে তথ্য আছে। এই রাজীব বলছে যে আমি যে 500 কোটি টাকা মারছি এটা তার কাছে তথ্য আছে, আমি তো ধরবো তাকে, সে তো আর বাংলাদেশ ছেড়ে পালাতে পারবে না কোথাও। আমি তাকে জিজ্ঞাসা করবো যে ঠিক আছে তোমার কাছে যে তথ্য আছে আমি 500 কোটি টাকা সরাইছি, এটা একটু বলো কিভাবে। সে হয়তো আবারও বলবো স্যার আপনি কোথেকে শুনছেন, এটা আপনারা কে বলছে, কে বলছে আমি তোমার সামনে হাজির করবো সেই আজরাইল তোমার সামনে। আজরাইল যখন বলবো যে তুমি বলছো, আপনারা বুঝতেছেন আমি কি বলছি? আপনারা কোনোদিন ভাবছেন যে আজকে বা 2 দিন পরে ঈদ, ঈদের আগে আপনাদের ঘুম হারাম করতেছি আমি এমন একটা ঘটনা বলে? আপনারা বুঝতেছেন না আমি কেন এতদিন ধরে ঝগড়া করতেছি, কেন যে আমি স্টেটমেন্ট বের করে দিতে পারতেছি না, কেন আমি আশরাফুল আমিনকে ওই জায়গায় দেখতে চাইতেছি না? আমি আশরাফুল আমিনকে ডেস্টিনির শত্রু হিসেবে দেখতে চাচ্ছি না। আশরাফুল আমিন ডেস্টিনির একজন স্টেক হোল্ডার, বাট হি ইজ মিসগাইডেড বাই সাম রং পিপল। সে কিছু রং লোক দ্বারা মিসগাইডেড, আমি তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চাই। কারণ সে যদি কখনো ডেস্টিনির এগেনস্টে দাঁড়ায়, সে চাইলে অবশ্যই ডেস্টিনি অনেক ক্ষতি করে দিতে পারবে, বিপুল ক্ষতি করে দিতে পারবে, সে চাইলে বিপুল মানে সীমাহীন ক্ষতি করে দিতে পারবে। এখন সে যদি চায় আর কি, আমি জানি না সে চাবে কিনা, তার সে মানসিকতা আছে কিনা যে আমি ডেস্টিনির ক্ষতি করে দিই। আর এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে কে? বিদেশে বৈশা গোফরান, সাইদ, স্বপন, নেপাল বিশ্বাস, এরা এটার সাথে জড়িত। তার মানে কি ডেস্টিনিতে স্যাবোটাজ করে বন্ধ করার প্ল্যান কিন্তু রফিকুল আমিনের না, এটা স্যাবোটাজ প্ল্যান হচ্ছে এদের। আর এরা আমাকে চোর বানাচ্ছে যে আমি ডেস্টিনি বন্ধ করে দিতে চাই। তাই আমি হাতে হাড়ি ভেঙে দিলাম আজকে আপনাদেরকে, আরামসে ঘুমান, কালকে চিন্তা করেন যে আদৌ আপনারা ডেস্টিনিতে কার বিজনেস প্ল্যান চালু করবেন, কার দিয়ে কাজ করবেন ভাবতে থাকেন। আমার কোনো টেনশন নাই, কারণ আমি এটার মধ্যে নাই, কারণ আমার বিজনেস প্ল্যান তো আশরাফ চুরি করতে পারে নাই, আমার বিজনেস প্ল্যান আমার কাছে আছে। আমি এখনো বলতেছি যে ও আমার ধারে কাছে আসতে পারবে না, আমার বিজনেস প্ল্যানের একেবারে ধারে কাছে আসতে পারবে না। ওর এত মেধা নাই, আমি ওর মেধার দূর জানি। ও হচ্ছে বললা ওর দূর হইলো মসজিদ বাড়ি পর্যন্ত, কারণ আমার হাতে গড়া এই যে গোফরান, এই যে আশরাফ, যতগুলো দেখেন ইনশাল্লাহ বড়াই করে বলতে পারি এগুলো সব আমার হাতে গড়া। আমি এদের দূর জানি কদ্দুরা, কয় আয়াত পড়ছে, এরা কয় লফজ পড়ছে আমার জানা আছে, কতটুকু হেডও আছে একটা বিজনেসম্যান তৈরি করা এটাও আমার জানা আছে। যারা এখন পর্যন্ত দাঁড়াইলে 100 লোকের জয়েন করাতে পারে না একদিনে, 100 লোক পারে না একদিনে জয়েন করাতে। আমি আপনাদেরকে 100 লোক একদিনে জয়েন করে দেখাই দিই। আমার আলোচনা আপাতত এখানে শেষ, অনেক রাত হয়ে গেছে, 2:30 আছে। আমি আপনাদের সাথে আর থাকবো হচ্ছে 3:30 পর্যন্ত, 1 ঘন্টা থাকবো। এই 1 ঘন্টার মধ্যে আমি আপনাদের বক্তব্য নেবো। হাত তোলেন, হাত তুলে আপনারা ইয়ে করেন, কি বলেন। কাদের ভাই কাদের ভাই আপনাদের, আপনি আনমিউট করে কথা বলেন স্যারের সাথে। কাদেরকে যেটা জিজ্ঞাসা করব, ওই সময় যে আমি হাসপাতালে ছিলাম তখন আপনাকে কামরুল, তারপরে বোরহান, তারপরে জহিদ আমাকে বিশুদ্ধবার করতে যায় কি সমস্ত কথা এবং আপনাকে গালি দিছিল,
আমাকে আপনার বাপ বানাইছিল, আরো অনেক আমি অনেক গালি দিছিল, যেগুলো আপনি আমাকে পাঠাইছিলেন স্মার্টফোনে ইয়ে করে। পরে আপনার কথার ভিত্তিতে আমি হোসেন সাহেবের বলছি, হোসেন সাহেব বিশ্বাস করলো না। এরপরে আপনি দেখলেন যে আপনি বললেন স্যার আপনার বিরুদ্ধে একটা অডিও তারা ভাইরাল করে দিচ্ছে। এই সমস্ত ঘটনাটা একটু গোছায় বলেন প্লিজ। আপনি ছিলেন না, এটা আমি এদেরকে বলে দিছি, আপনি ছিলেন না, এখন আপনি একটু গোছায় বলেন। হ্যাঁ কাদির ভাই আনমিউট করেন। আসলে যে বিষয়টা এখানে স্বতন সূত্রপাত হচ্ছিল, এটা মূলত আমাদের যে মিজানুর রহমান সেক্রেটারি, ওনার নেতৃত্বে প্রথমে এরা সংগঠিত হয়। আসাদ, জহিরুল, বোরান এরা সবাই সংগঠিত হয়। তখন কিন্তু আশরাফুল আমিন এখানে ছিল না, তিনি ছিল আমার বাজার মার্কেটিং এ। আমার বাজার মার্কেটিং থাকতে ওনাকে সহযোগিতা করছে মঞ্জুর শাহ। মঞ্জুর শাহ মূলত আমাকে আশরাফুল আমিনের কাছে পৌঁছায়। তখন আমি আশরাফুল আমিনকে একটা প্রশ্ন করছিলাম, 2012 সালে আপনি ডেস্টিনির দায়িত্ব গ্রহণ করেন নাই, আদৌ কি আপনি ডেস্টিনিতে ফিরে আসবেন কিনা? তখন তিনি আমাকে একটা স্ক্রিনশট দিছে এবং একটা মেসেজ করছে যে আমার আর কখনো ডেস্টিনিতে ফিরে আসা সম্ভব না। আর যে স্ক্রিনশটটা দিয়েছে ওটা ছিল স্যারের একটা অর্ডার, স্যার জেলখানা থেকে বাইরে হতে চাচ্ছে না, উনি স্যারের জামিনের জন্য গিয়েছে। পরে আমি তৎকালীন সময়টা স্যারকে পাঠাই যে স্যার এটা কতটুকু সত্যতা। স্যার বলছিল ওই সময় আমি রিমান্ডে আমার এই ব্যাপারে আমার কত ধারণা নাই, এতটুকু এবং বিস্তারিত। পরে স্যার আমাকে বিষয়টা খোলাসা করছে, পরে আমি ওনাদেরকে প্রশ্ন করছি, ওনারা পরবর্তী আমার থেকে একটু সরে দাঁড়াইছে। এর কিছুদিন পরে আসলো কারা, মিজান গংদের একটা মিটিং চলতেছে, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি রিটার্ন ফোরাম, ডেস্টিনি পিএইচডি ফোরাম। ওইখান থেকে আমাকে আজাদ প্রথম ইনভাইট করে যে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, আপনি আসেন। আজাদের সাথে আমি প্রায় 1 ঘন্টা 26 মিনিটের মতো কথা বলি। কথার এক পর্যায়ে ওনাদের লাস্ট ডিমান্ড এটাই ছিল, আপনি রফিকুল আহমেদকে গালি দিবেন, তাহলে আমাদের সাথে এন্ট্রি হতে পারবেন। এর আগে আমাদের সংগঠনে আমাকে দায়িত্ব বড় বড় পদ দেওয়ার অনেক প্রলোভন দেখাইছে তারা, যে আপনাকে আমরা সেন্ট্রালে আনবো, সমস্যা নাই, বিদেশে আছেন। আমি পরবর্তী বলছি এটা আমার পক্ষে কি সম্ভব না। এরপর আমি তাদের সাথে কে কে আছে এদের মধ্যে খোঁজ করতে করতে আমি ওয়াসিম আকরাম, মোশারফ, আমিনুল দাদাভাই, গ্রিনের, এদের সবার সাথে আমি কন্ট্রিবিউশন দেখি যে এরা সবাই ওতপ্রোতভাবে জড়িত, পিছনে হোক সামনে হোক, কেউ পিছনে কেউ সামনে। তারা এমনও কথা বলছে আমার মাকে স্যারের সাথে মিলেছে, আমাকে গালি দিছে বিভিন্ন পর্যায়ে গিয়ে। পরবর্তীতে এগুলা নিয়ে আর এদের এই মূল মাস্টার মাইন্ডে কাজ করছে গোপরান, সাহিদ, এরা ওদেরকে পূর্ণাঙ্গ রূপে সাপোর্ট দিচ্ছে তৎকালীন সময়। তখন কিন্তু আশরাফুল আমিন তাদের সাথে নাই। পরবর্তীতে যখন তারা এগুলা করতেছে, ডে বাই ডে বাড়তেছে, আমি যত আগ্রাসী হই ততই আমাদেরকে সে গালিগালাজ এবং বিভিন্ন ভাবে অপদস্থ করতে থাকে। এমনও কথা বলছে স্যার মেয়ে আলী সম্পর্কে আছে স্যারের সাথে, তারা এমন কোনো কাজ করে নাই। একটা পর্যায়ে এসে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একটা কমিটি হচ্ছে, তখন আমার কাছে খুব আকতি করে এক্সিকিউটিভ ফোরামের আসাদ, জহিরুল করিম, তারপর বোরান, এরা সবাই মিলে একটা আবদার করে যে যদি মাল্টিপারপাস কমিটিতে জেনারেল হারুনকে এন্ট্রি করা হয় তাহলে ওনারা। আমি আপনাকে থামাই। আপনার মনে আছে আপনি আমার কাছে ফাতেমার একটা ছবি পাঠিয়েছিলেন যে স্যার এটা আপনি চিনেন কিনা? আমি হ্যাঁ চিনি, তো মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার ছবিটা আপনাকে পাঠায় বাংলা লেখছে না জহির যে এই মালটার চিনোস কিনা? হ্যাঁ, তোর বাবারে জিজ্ঞেস কর, এভাবে বলছে আমাকে। হ্যাঁ, বলছে এই মালটার চিনোস কিনা, শব্দটা কি ব্যবহার করছে, মাল। এটা হলো জহির। জি, আচ্ছা। মাসুদ পারভেজে, নারায়ণগঞ্জের মাসুদ পারভেজ আর কবিরের নেতৃত্বে এটা করছিল ওই সময়। আমি বলে দিচ্ছি, কবির এবং মাসুদ পারভেজ এই দুজনের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছিল। তখন আমি ওই ফাতেমাকে প্রশ্ন করেছি, ফাতেমা আমার কাছে অনায়াসে বলছে না এটা আমার মূলত ডেস্টিনি কেউ না, আমার মামা কাজ করতো, আমার মা আমার এগেইনস্টে আমি ওখানে গেছি, স্যারের সাথে আমি গেছি, আমার সাথে স্যারের সাথে এগুলো কিছু নাই। ফাতেমাকে আমাকে সবকিছু খোলামেলা বলছে, ফাতেমা আমাকে খোলাখুলি সবকিছু বলছে। এইভাবে স্যারকে বিভিন্ন ভাবে পদস্থ করছে। যখনই মাল্টিপারপাস কমিটি হয়, আমি যে কথাটাই ছিলাম, তখন তারা আমাকে গভীর যাইতে
বলতেছে যে একটা ডিমান্ড করছে যে জেনারেল হারুন যদি সভাপতি করা হয় তাহলে ওনারা আমাদেরকে আর কোনো অপদস্থ করবে না। তারা ডেস্টিনি ডিটুকে অ্যাসোসিয়েশনের ব্যবসা বলে না ডেস্টিনি তাদের কোনো সেও নাই, তারা এখানে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু দেখেন যখনই আমি স্যারের সাথে আলোচনা করছি, স্যার পরে আমাকে আশ্বস্ত করছে হ্যাঁ ঠিক আছে, আমি যেভাবে সুন্দর হয় আমি সুন্দরভাবে জেনারেল হারুনকে দায়িত্ব দেওয়ার জন্য বলবো বা এইভাবে মিটিং কমিটিটা সাজানোর জন্য। ঠিক এর বিপরীতেই তারা যখন দায়িত্বটা গ্রহণ করছে জেনারেল হারুন, এরপরে আসে আমাদের যে ডিটুকে অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কার্যক্রম করতেছিলাম সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। মূলত ডিটুকে অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে আমাদেরকে বেঁচে রাখার জন্য। এখানে আমরা কোনো নেটওয়ার্কিং বেশি করি নাই বা আমরা এখানে একটা ই কমার্স কোম্পানি করছিলাম, তখন এই জিনিসটা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য করছিল। তারা ওইটার মিটিংটা নিয়ে স্যারকে ইয়ে করে আমাদেরকে অপদস্থ করলো। তারপরে আসলো কি তারা এবার ডেস্টিনি চালু করবে। আমি যতটুকু জানি ডেস্টিনি ম্যানেজিং কমিটিতে বা বোর্ডে আমাদের স্যাররা আছে। একটু স্যাররা আছে তখন তারা ডেস্টিনি কিভাবে এখন এখানে কাজের একটু আপনাকে থামাবো। এখানে একটা প্রশ্ন করি, ডিটুকে শুরু হয়েছে কিভাবে? এটা বলা হয়নি, 3 লাইনে বলে দিচ্ছি। ডিটুকে শুরু হয়েছে চেয়ারম্যান হোসেন সাহেবের পরামর্শে, ওনার উপদেশে। উনি আমাকে ধমক দিয়েছে রীতিমতো যে আমি বসে রয়েছি কেন, যে আমার বাজার সমস্ত ডিস্ট্রিবিউটরে কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে। আমার বাজারের জন্মের পরে আমার বাজারের আগ্রাসন অ্যাটাকের কারণে ডিটুকে জন্ম হয়েছে এবং এটা চেয়ারম্যান হোসেন সাহেবের পরামর্শেই আমি শুরু করছি। যদি হোসেন সাহেব এই মুহূর্তে যদি লাইনে থাকে দেখবেন আপনাদেরকে বলবে, কারণ আমি ওনাকে দাওয়াত দিচ্ছি মিটিং এ। এখন কথা হচ্ছে ডিটুকে শুরু হলো চেয়ারম্যান সাহেবের পরামর্শে। কেন? আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটর চুরি করে নিয়ে যাচ্ছে আমার বাজার, এই কথাটা মানে অ্যালার্মিং কথাবার্তা বলছে। আজকে সবাই জানতে চাচ্ছে আমি কেন ডেস্টিনি বন্ধ করার জন্য ডিটুকে শুরু করলাম। নো, ডেস্টিনি বন্ধ করার কথা আসবে কেন? ডিটুকে জন্ম হয়েছে আমার বাজারকে ঠেক দেওয়ার জন্য। সে আমার বাজার কিন্তু আমাদের পিছে এখনো ছাড়ে নেই। জি জি। আর এই বিষয়টা প্রথমে ওয়াসিম আকরাম মূলত বলেছিল হোসেন স্যারকে যে আমাদের একটা কোম্পানি করার প্রয়োজন আমরা বেঁচে থাকার জন্য। তখন গিয়ে এই জিনিসটা স্যারের সিদ্ধান্ত নিয়েছে, আমি যতটুকু জানছি হোসেন স্যারের মাধ্যমে। স্যার স্যার আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম সালাম। এখানে তো আরো অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো বলার তো সুযোগ পাই নাই। আমি ভাবছিলাম যে আরো বড় পরিসরের কথা বলবো। আজকে তো আমাদের পার্টিসিপেন্ট 127 জন। তারপরে একটু বলি, সেটা হলো এই ঘটনাটা, এই জুমের যে ঘটনাটা, এটা মূলত প্ল্যানিংটা ছিল এরকম। আপনার মাল্টিপারপাসের কমিটি যেহেতু আপনি মেনে নিচ্ছেন না, আপনি 12 জনকে সিলেকশন করছেন। এখন ভূঁইয়া সাহেব চাইতেছিল জেনারেল হারুন সহ ওখান থেকে 6 জন, এখান থেকে 6 জন। তো এমত অবস্থায় আপনাকে অলরেডি তারা ফেসবুকে একটা ইয়েও দিছে যে আপনি যদি এটা মেনে না নেন, তাদের কাছে পেন ড্রাইভ দেখাইয়া তারা একটা পোস্টও দিছিল যে এটা কোনো পেন ড্রাইভ না, এটা এটা একটা কি বলে মিসাইল। জি জি ঠিক আছে, আব্দুল কাদের মনে আছে? জি 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 ভাই মনে আছে। আচ্ছা। তারা আমাকে অলরেডি একটা চেক দিচ্ছে যে তোমার বাবার সবকিছু আমি পাস্ট করে দিব, তোমার বাবার এই করছে সেই করছে, একরকম আমাকে জিম্মির মতো করছে। জিম্মি করার পরও আমি তখন একটা স্যারের কাছে অনুরোধ করি, স্যার বিশৃঙ্খলা করার দরকার নাই, যেহেতু উনিও আমাদের এখানে আগে দায়িত্ব পালন করছে, প্রেসিডেন্ট মানুষ বাইরে আছে, সুন্দর যেভাবে হয় স্যার আমাদেরকে সুন্দর বাঁচানোর জন্য স্যার মানে নিছে তাদের কমিটিটা ওই তৎকালীন সময়। আমি একটু বলে, এরপরে তারা আমাদের আক্রমণ করছে। বিষয়টা হলো স্যারের সাথে আমার সেভারাল টাইমস কথা হয় এবং স্যারের কথা আমার রেকর্ড করা আছে আজও। সেটা হলো বিশেষ করে আমাদের যারা 12 জন যাদেরকে সিলেকশন করছে, এর মধ্যে কিছু লোক কিন্তু ভূঁইয়া সাহেবের সাথে মিলে গেছে এবং তাদেরকে ভূঁইয়া সাহেব দেখাইছে যে এরকম যে এই মুহূর্তে যদি আপনারা কমিটিতে না আসেন তাহলে আপনারা বঞ্চিত হবে। কারণ হলো ডেস্টিনি মাল্টিপারপাস এবং ডেস্টিনি লিকুইড হবে, এটাই ছিল ভূঁইয়ার মানে মাস্টার প্ল্যান। সরি, আমি গলা ইয়ার কারণে কথা একটু ইয়ে হচ্ছে, তারপরে কথাটা বলতেছি।
এখন পরে এক পর্যায়ে যেহেতু পুরো পলিটিক্সটা আমি বুঝতেছিলাম, পরে আমি স্যারকে ফোন দিছিলাম। তারা আমারে বলছে কয়, যারা আমার সাথে আমার কথার বাইরে যাবে তাদের সাথে আমি আর কোনোদিন সম্পর্কে যাব না। আমার লাস্ট এই বক্তব্যটা, এটা আমার কাছে রেকর্ড আছে। যাই হোক, আমি তো দেখতেছি। এরপরে ভুইয়া আমার নিয়ে তাল বাংলা করছে, আমার বলতেছে আপনি নমিনেশন নেন। তাও আমি স্যার জানাইছি যে ফাইজলামি করতেছে। আচ্ছা, এখন ঘটনাটা হলো কি স্যার, যখনই আপনি জিনিসটা মেনে নিলেন, জানার সাবেক যেহেতু একটা বাক্য বিনিময় হয়েছে, পরে তারা আপনি মেনে নেওয়ার আগ পর্যন্ত ফেসবুকে এটা নিয়ে আপনার ব্ল্যাকমেলিং করছে। তো পরবর্তীতে যখন আপনি কমিটিটা হয়ে গেল, কমিটি হওয়ার ঠিক মনে হয় সম্ভবত সপ্তাহখানিকের মধ্যে তারা কিন্তু এটা নিউজ করা দিল। এখন এই নিউজ করানোর পরে তখন করোনার পিক টাইম, ভুঁইয়া সাহেব আমাদের অ্যাসোসিয়েশন যারা ডাইরেক্টর তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকছে। ডাকার পরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে এই ঘটনাটা কে ঘটালো, এই নিউজটা। কারণ নিউজের মধ্যে একটা কন্টেন্ট ছিল যে রফিকুল আমিন স্যার জেলে বসে 200 কোটি টাকা হাতে নিছে। মানে এটা কিন্তু অ্যালার্মিং ছিল এই নিউজের কন্টেন্টটা, গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সরি, আমার কথা কি বোঝা যায় আব্দুল কাদের? জি ভাইয়া, বোঝা যায়। জি ভাই, শোনা যায়। পরবর্তীতে বসার পরে সবাই ইন্টারভিউ করতেছে, এটা কে করলো কে করলো কে করলো। তো আমাকে বলার পরে বলছি যে আমি বলছি এটা মিজান করাইছে। তো না 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 করায় নাই। তখন ভুঁইয়া সাহেব মনের অজান্তে একটা কথা বলে ফেলছে, কয় এটা কোনো প্রফেশনাল সাংবাদিক এটার সাথে জড়িত। খেয়াল করবেন কথাটা। হঠাৎ করে আমার ইনটিউশনে বাড়ি গেছে। তার মানে এরা, আমি একটা খবর পাইছি যে আমাদের বৈশাখীতে যে ছিল আগের বুলবুল সাহেব, তার সাথে নিয়মিত কিছু মিটিং হচ্ছিল। এই খবরটা আমার কাছে আমি জানছি। জানার পরে ঠিক মানে ওই দিনে ওই মিটিং থেকে বেরে আমি রূপ সাহেবের বললাম যে বস, এই অবস্থা, এই যে আমাদের এই ঘটনাটা বুলবুল সাহেব ঘটাইছে। আমি এই কথা বলা, আমি এটা ইচ্ছাকৃতভাবে বলছি। বলার পরে বুলবুল সাহেব আমাকে এই 2 থেকে 3 মিনিটের মধ্যে মেসেজ দিছে, বলছে আপনি কোথায়? আমরা যে এই অবস্থা, আমি ইয়েতে আছি, মানে মাতাবে। তো তখন বলতেছে আপনার সাথে আমার দেখা করবো, আপনি প্রেস ইয়েতে আসেন, কি বলে প্রেস ক্লাবের আসেন। তখন কিন্তু করোনাকালীন টাইম। তো আমি কোনো কিছু না করে আমি গেছি সাক্ষাৎ করতে। পরে আমি স্পষ্ট বলছি যে আপনি এটার সাথে জড়িত, এটা ডাইরেক্ট শামসুল হক ভুঁইয়া বলছে। তো এটা বলার পর সে থুতোর মতো খেয়ে গেছে। এবং আমরা এবং খাওয়ার পরে পরবর্তীতে আমি নিউজ দিলাম এই ভুঁইয়া সাহেবের অফিসে এটার মিটিং হয়, এই জীবন বীমা টাওয়ারে। সেখানে আপনার কি বলে, এর আগে মিটিং হয় গুলশানে। সেখানে ইয়ে ছিল, বৈশাখীর আর একটা ইয়ে ছিল, এর নাম কি ভুলে গেলাম, সাংবাদিক, ক্রাইম রিপোর্টার, ডিএমডি টিপারটা বের করে দিছে। আরে ও সহ এটার সাথে জড়িত। এটা কি মোসাদ্দেক আলী খান? জি 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 স্যার, হ্যাঁ হ্যাঁ। তার মানে মোসাদ্দেক ভুঁইয়া, বুলবুল সহ এরা সবাই জড়িত। এবং এটা গুলশানে মিটিং করছে, কবে কোন ডেটে এটাও ডেট আছে। পরবর্তীতে লাস্ট মিটিং করছে হলো আপনার ইয়াতে ভুঁইয়া সাহেবের অফিসে। পরবর্তীতে আমি যখন বুলবুল সাহেবের ডাইরেক্টলি চাপে ধরলাম, তখন স্যার মানে ইয়ে করতে পারে না, মানে সে তো জড়িত। কথা বলতে, আমি তো কাজটা আপনি ঠিক করেন নাই, তবে আমরা আপনার কাছ থেকে আশা করি নাই। এবং এটা করতে গিয়ে গোফরান এবং সাইদ 10 লাখ টাকা পাঠাইছে। মানে 10 লাখ টাকা ফাইন্যান্স হয়েছে, এটা দেশের বাইরে থেকে টাকা আসছে। তারে পাঠাচ্ছে ওদের কাছে, মানে যারা এটা করছে আর কি, মানে ভুঁইয়া সাহেব সহ এই টিমের কাছে। এটা 10 লাখ টাকা ওখান থেকে আসছে, দেশের বাইরে থেকে স্যার, এই ঘটনার জন্য। আচ্ছা, আর বোরহান যেটা করছে, এই টোটাল ডকুমেন্টটা নিয়ে নিয়ে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে গেছে এবং সে তো ইন্টারভিউ দিল। যাই হোক, এখন ঘটনা হলো পরবর্তীতে স্যার এখানে একটা ঘটনা ঘটে
যেটা আমার গলাটা আসলে প্রবলেম করতেছে। স্যার আপনি মনে হয় জানেন কিনা জানি না, নিউজ হয়েছে তখন কিন্তু আমার নামে আর কার কার নামে জানি প্রথম আলো ভাই হালকা একটু গরম পানি খান, ঠিক আছে? আচ্ছা যাই হোক, রিপোর্ট হওয়ার পরে তখন আমাকে স্যার ডিজিএফ এর রেড অ্যালার্টে আমার নাম গেছে। এখন এটা আমরা জানাইছে কয়েক জায়গা থেকে, মানে কারণ হলো আমার মাধ্যমে একটা টিম রফিকুল আমিন স্যার 200 কোটি টাকা হাতায় নিছে। আল্লাহর কি হুকুম যে জেল কর্তৃপক্ষ যে যদি এই কমিটি না করতো তাহলে কিন্তু স্যার সারা জীবনের জন্য ফাঁসে গেছিলাম। আপনাকে জেল কর্তৃপক্ষ যে কমিটি করছে ওই কমিটি নির্দোষ প্রমাণ করার কারণে, আর এই ঘটনা ঘটার পরে দেশে টানা 15 দিন লকডাউন ছিল, কেউ ঘর থেকে বেরোতে পারতো না। এনএসআই এবং আপনার ডিজিএফআই আমাকে ইন্টারোগেশন নিবে, এটা পুরো প্ল্যান কমপ্লিট, এটা মানে সব দিক থেকে কমপ্লিট করা ছিল। আল্লাহর খালেস রহমতে আপনার ওই কমিটি হওয়ার পরে 17 জনের চাকরি সাসপেন্ড হয়, তখন আপনি নির্দোষ প্রমাণ হন, এরপর আমার আর ইন্টারোগেশন নেয় নাই। এটা হলো আরেকটা বাস্তবতা। তো যাই হোক, আপাতত তথ্যটা তুলে ধরলাম, পরবর্তীতে আরো ডিটেল বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখানে আমি একটা কথা বলি, স্যারের মিটিংটা যখন ভাইরাল করে ঠিক এর 2 দিন আগে আমি স্যারের সাথে নোয়াখালীর রঞ্জিতকে নিয়ে দেখা করতে গেছিলাম ইয়েতে পিজি হাসপাতালে। তখন স্যারের মনে আছে কিনা জানি না, স্যারকে আমি বলছি যে স্যার আপনি যে এভাবে লোকালি সবার সাথে মিটিং করতেছেন এটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইতে পারে। তখন স্যার আমাকে উত্তর দিছে যে আমার এটার পারমিশন আছে, ভুইয়া সাহেব আমাকে এটার পারমিশন নিয়ে দিছে এবং বাকি যে পারমিশন নেওয়ার দরকার উনি বলছে আপনি চালিয়ে যান, আমি এটা রেডি করতেছি। ঠিক আমি ঢাকা থেকে নোয়াখালী গেছি, পরের দিনই এটা স্যারের মিটিংটা ভাইরাল করে দিল। এই হলো বিশ্বাসঘাতকদের অবস্থা এরা ব্যবহার করছে। ওনারা শুধু মিটিং ভাইরাল করে ক্ষান্ত হয় না, আমার বাড়িতে এসএ টিভি থেকে সাংবাদিক পাঠাইছে, মাই টিভি থেকে সাংবাদিক পাঠাইছে, আমার বাবাকে হুমকি দুমকি দিয়েছে আপনার ছেলেরা তুলে নিয়ে যাবো, আর ওনারে না পাইলে আমার বাবাকে তুলে নিয়ে যাবে, এরকম পর্যন্ত থ্রেট দিছে। একটা ভয় সৃষ্টি করছিল তারা। আর এই কাজের সাথে ইউনুস এবং সহযোগিতা করছে তত, কারণ ইউনুস আমাদের লক্ষ্মীপুরে। ইউনুস তো এখানে আমাদের অনেকে, আমাদের সেন্ট্রাল লিডার অনেকেরই বলছে পিড়াইবো, আমার কাছে তো এই ডকুমেন্টটা আছে। একটু বলে স্যার, আমি এখন যে বাসা থাকি এটা ওই ঘটনার পরে করোনাকালীন টাইমের পরে আমি বাসাটা চেঞ্জ করি, এটা কাউরে আমি জানাই নাই। আমার আগের বাসাটায় কি বলে বইতে অ্যাড্রেস আছে বনশ্রীর, আমার বাসায় এরা আমার মারার জন্য লোক পাঠাইছে, সাইদ সহ আমিন সহ। আমার ওই দারোয়ানা আমাকে ফোন দিছে, তারা ওখানে পাহারা দিত আমার অ্যাটাক করার জন্য ওই তখনকার টাইমে। জাস্ট আপনাকে জানা রাখলাম আর কি বিষয়টা। এবং বর্তমানে ওই দারোয়ান সাক্ষী দিবে, শহীদ ওই দারোয়ান কি সাক্ষী দিবে এখন? আমি জানি না ওই দারোয়ানটা এই মুহূর্তে আছে কিনা ওই বাড়িতে, জানি না। যদি থাকে আপনি একটা মামলা করে দেন, সমস্যা নাই। আর এটার একটা সাক্ষী আছে স্যার, এটা হলো আব্দুল মালিকের কাছে এটা স্বীকার করছে, হলো ওই যে ব্রাউনবাড়ির একটা ছেলে আছে নাম কি মঞ্জু স্বীকার করছে। স্যার ব্রাউনবাড়ির মঞ্জু স্বীকার করছে আমার মানে মারার জন্য যে ওরা পাহারা দিছে আমার বাসার এলাকায়। স্যার আমাদের এখানে চেয়ারম্যান স্যার আছে নাকি? থাকলে একটু কাইন্ডলি এসে যদি আমাদের উপলক্ষে 2-4টা কথা বলতে সবাই। আমার মনে হয় উনি নাই, উনি ওই মিটিং এ ছিলেন তো, টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছেন। ঠিক আছে, তাহলে স্যার আমরা এখনো 2-1টা প্রশ্ন নেই, তারপরে আমরা শেষ করে দিব। অবশ্যই নেন, একদম উপরের থেকে নেন, যাদের হাত উপরে আছে তাদের থেকে নেন।